নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক দেবাংশু পালের একটি হাস্যকৌতুক রূপকথা কৈলাসে হইচই। রচনাটি শুধুমাত্র উপভোগ করার জন্য, কোনো ধর্মকে আঘাত করার কোনো রকম রুচি আমাদের নেই। ঠাকুর দেবতাদের কোনো প্রকার অপমান করা হচ্ছে না। গল্পটি শোনবার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করেই করে দিও। তোমাদের অসংখ্য ভালোবাসায় আমি 500 সাবস্ক্রাইবার পেয়েছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তাহলে চলো শুরু করি একটি হাস্যকৌতুক ছোট গল্প, কৈলাসে হইচই। মহাদেব। আহা হা পার্বতী, জব্বর বানিয়েছ পানটা, অসাধারণ। আহা হা। মা পার্বতী: অত আহ্লাদের কি আছে, রোজই তো এইভাবেই পান বানাই, হঠাৎ এত প্রশংসা, আগে তো কোনোদিন করেননি। আরে আরে রাগ করছো কেন? আগে করিনি তো কি হয়েছে, আজকে করে দিলাম। হয়েছে হয়েছে, নিন এবার খান। আমাকে আবার একটু জয়া বিজয়ের কাছে যেতে হবে। এইভাবে পানির চক্করে কত দেরি হয়ে গেল। সে যাবে ক্ষণ, ও তো তার আর কি আছে। জয়া বিজয় তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, সেই তো তোমার পেছন পেছনই ঘুরবে। অমনি না, কথায় কথায় ওদের অপমান করবেন না, বলে দিলাম। তা আপনার এই সন্ডা মার্কা চেলা দুটোকেও তো বলতে পারেন পান বানিয়ে দেওয়ার কথা, তাহলে আমাকে রোজ রোজ এত খাটতে হয় না। কে? নন্দী বিরিঙ্গি? ওরা নাকি পান সাজবে? তাহলেই হয়েছে। বেশিরভাগ সময় তো গাঁজা ভাঙ খেয়ে টোল হয়ে পড়ে থাকে, কাজেই সময়ই পাওয়া যায় না। ওরা নাকি আমার জন্য পান বানাবে। দূর থেকে নন্দী ভিরিঙ্গি কি যেন একটা আলোচনা করতে করতে আসছে। ওই দেখুন, নাম করতে করতে চলে এসেছে। যেই পান খাওয়ার সময় হয়েছে ঠিক হাজির হয়ে গেছে। সে যাই হোক, আমি ওদের পানটা এখানেই রেখে দিলাম, ওরা আসলে দিয়ে দেবেন। আমি যাই, জয়া বিজয়া কতক্ষণ ধরে অপেক্ষা করছে। এই বলে মা পার্বতী হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। চারিদিকে সাদা বরফের চাদরে ঢাকা হিমেল হাওয়া কৈলাসকে করে তুলেছে শুভ্র শীতল। একটা মস্ত বরফের চৌকো পাটাতনের উপর দেবাদিদেব মহাদেব বসে পানের আহ্লাদ উপভোগ করছেন। মা পার্বতী গেছেন জয়া বিজয়ার কাছে। তার পেছনেও আছে একটা মস্ত কারণ, সেটা ক্রমশ প্রকাশ্য। নন্দী ভিরিঙ্গি মহাদেবের নিকটে এসে একটা বড় সড়ো প্রণাম করে নিচে বসে পড়ল। মহাদেব তাদের আশীর্বাদ করে পানটা দিয়ে আবার নিজের মুখ অভ্যন্তরস্থ চর্বিত পানের আনন্দে নিজেকে মশগুল করলেন। হঠাৎ করে নন্দীর কথায় তার মহাভঙ্গ হলো। বাবাজি, একটা কথা ছিল, খুব জরুরি। জরুরি কথা? তোদের জরুরি কথা মানেই তো সেই গাঁজা ভাঙ হুঁকো এইসব। না না বাবা, কথাটা শুনলে আপনিও দুঃখ পাবেন। আমি? বল দেখি, কি কথা এমন যে আমি দুঃখ পাবো? আসলে বাবা, পানের ভান্ডার শেষের দিকে, আর টেনে টুনে হয়তো সপ্তাহখানেক চলবে। কথাটা শুনেই মহাদেব হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন। কপালে তার চিন্তার ভাঁজ। পাশেই পানের পিক ফেলে জোরে জোরে বললেন, বলিস কি, পান শেষের দিকে? তা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছিস কেন? কিছু একটা কর, পান ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। বাবা, পান তো সেই মরতে হয়, এখন কোথা থেকে পাবো বলুন তো? আপনার পুজোতেও তো এখনো অনেক দেরি আছে।
ভাবছেন তো এইসব কি হচ্ছে? মহাদেবের এই পানের নেশা হলো কি করে? তাহলে আমাদের ফিরে যেতে হবে মর্তে। 2 বছর আগে নীল পুজোর দিন। চারিদিকে মহাদেবের আরাধনায় মত্ত মর্তবাসী। কারোর টাকা চাই, কারোর চাই ব্যবসায় উন্নতি, আবার কারোর চাই ভালো জীবনসাথী। এমন নানা আবদারের জালি সাজিয়ে মানুষজন বাবার মূর্তির কাছে এসে মাথা ঠুকছে। ঘটনাটা ঘটল কলকাতার এক তরুণ ক্লাবের শিব পুজোয়, কুমার সংঘ ক্লাব। এবার তাদের বিশেষ আকর্ষণ 50 ফুটের শিবমূর্তি। দলে দলে লোকজন তাই ভিড় করেছে ক্লাব প্রাঙ্গণে। এদিকে নন্দী ভিরিঙ্গিও বাবার এই বিরাট মূর্তি দেখে বেজায় খুশি। তাই বাবাকে বললেন তিনি যেন এই ক্লাবের প্রসাদই আগে মুখে তোলেন। বাবাও তার চেলাদের কথা ফেলতে পারলেন না। কিন্তু চ্যাংরা ছেলেপিলেদের পুজোতে অনাসৃষ্টি কাণ্ড ঘটবে না তা কি হয়? পুরোহিত মশাই যখন ঠাকুরকে প্রসাদ ভক্ষণের অনুরোধ জানাতে যাবেন, তখনই ক্লাবের মাথা বলে উঠল, কি পুরোহিত দাদু, প্রত্যেকবার কি বাবার এই ফলমূল ভালো লাগে? এবার এই পানটা দাও তো, বাবারও একটু মুখ শুদ্ধি হোক। পুরোহিতের শত আপত্তি থাকলেও জোর করেই বাবাকে প্রসাদ হিসেবে পান নিবেদন করতে হয়। এদিকে বাবা তো আগে কোনোদিনই পান খাননি, তাই প্রসাদের পানটা আগে নন্দী ভিরিঙ্গিকে দিয়ে উদ্বোধন করলেন। পান খেয়ে তো নন্দী ভিরিঙ্গির প্রশংসার শেষ নেই। এমন জিনিস থেকে স্বর্গবাসী কি করে এতদিন বাদ পড়ল তারই আন্দাজ করতে করতে তারা বাবাকেও একবার এই অসাধারণ বস্তু একবার চেখে দেখার অনুরোধ করল। পান খেয়ে সেই যে বাবার মাথা ঘুরল তার রেশ এখনো বহাল আছে। সেবার তো আর কেউ পানের নৈবেদ্য উৎসর্গ করেইনি। আর পান খেয়ে ফলের নৈবেদ্যতেও আর বাবার মন লাগে না। তাই গত বছর নীল পুজোতে এক ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে প্রায় 3 বস্তা পান আদায় করে নিয়েছিলেন ঠিকই, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পানের আকাল দেখা দিয়েছে কৈলাসে। শুধু কি বাবা, মা পার্বতীও এক জব্বর নেশা জুটিয়েছেন, যদিও সেটা খুবই গোপন কথা। জয়া, বিজয়া আর মা পার্বতী এই 3 মাথার বাইরে কেউ জানে না এই কথা, এমনকি মহাদেবও নন। যদিও মহাদেব হয়তো আন্দাজ করতে পারেন ঠিকই, কিন্তু পাকাপোক্ত প্রমাণ না থাকায় মুখে রা করার উপায় নেই। প্রতিদিনই সকাল সকাল জয়া, বিজয়া আর মা পার্বতীর চায়ের আসর বসে। দার্জিলিং চা বলে কথা, এমন সাহায্যে মা পার্বতীকেও নাস্তানাবুদ করে ছেড়েছে। জয়া বিজয় প্রসাদ স্বরূপ এই সুস্বাদু চায়ের আস্বাদ নিতে পারে বলে সকাল সকাল মায়ের কাছেই চলে আসে। আজ একটু দেরি হয়ে গেছে মায়ের আসতে, তাই জয়া বিজয় জল গরম করতে বসিয়ে দিয়েছে। তবে মা পার্বতী আসতেই মায়ের হাতের চায়ের ভার তুলে দিয়ে পাশে সরে গেল। চা বানাতে ওরাও পারে, কিন্তু মা পার্বতীর হাতের চায়ের স্বাদই যেন অন্যরকম। অমন চা করা ওদের আওতার বাইরে। মায়ের এই অদ্ভুত নেশাটা সূত্রপাত ওই মর্ত থেকেই। বল্লালপুরের চৌধুরী বাড়ির নাম করা বারোয়ারি পুজো, তাও প্রায় 87 বছরের পুরনো। বছর 4 আগের কথা। বাড়ির কর্তা নির্জলা উপবাস থেকে অষ্টমী পুজোর প্রথম ফুল অর্পণ করলেই বাড়ির বাকিরা অঞ্জলি দিতে পারবে, এমনই চলে আসছে বহু বছর ধরে। সেবারও সেই রকম চলছিল, কিন্তু অঞ্জলি দেওয়ার আগেই বাড়ির কর্তা বৃদ্ধ মদন মোহন চৌধুরী চক্কর খেয়ে পড়ে যান।
ডাক্তারবাবু জানান যে রক্তচাপ খুব কমে গেছে, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। এমতাবস্থায় উপোস করে থাকাটা মোটেই স্বাস্থ্যের জন্য সুখকর হবে না বলেই বাড়ির বড় ছেলে উপোস ভাঙার অনুরোধ করে। কিন্তু কর্তাবাবু তো উপোস ভাঙতে নারাজ। এত বছরের পুজো, কত নিয়ম করে মায়ের আরাধনা করা হয়, আর এবার কিনা নিয়ম ভেঙে ফেলতে হবে, মায়ের প্রকোপ পড়বে যে। কিন্তু বড় ছেলে জানিয়ে দেয়, অন্য কিছু না খাও, এক কাপ চা খেতেই হবে, ওষুধগুলো তো খেতে হবে নাকি, আর কোনো কিন্তু নয়। ছেলে অন্তপ্রাণ মদনমোহন বাবু আর না করতে পারেন না, কিন্তু বৌমা চা করে আনতেই চায়ের কাপ নিয়ে চলে যান সোজা মায়ের মণ্ডপে। মায়ের সামনে কাপটা রেখে হাত জোর করে অনুরোধ করে, মা, আগে তুই খা, তুই এঁটো করে দে, তাহলেই আমি খাবো। ভক্তের এমন আকুতি কি করে না শুনে থাকবেন মা পার্বতী? যতই হোক মা তো, তাই বাধ্য হয়েই চুমুক দিলেন চায়ের কাপে, আর সেই চুমুকেই পাগল করে দিল মাকে। এমন সুন্দর সুস্বাদু যে অমৃতকেও পিছনে ফেলে দেবে। সেই থেকে কৈলাসে আর চৌধুরী বাড়িতে মা পার্বতীর চা খাওয়ার প্রচলন হলো। কিন্তু এক কাপ চায়ের জন্য 1 বছর অপেক্ষা করতে মা একেবারেই নারাজ। তাই গত বছর মদনমোহন বাবুকে স্বপ্নাদেশ দিয়েই ভালোই চা পাতা বাগিয়ে নিয়েছিলেন মা পার্বতী, আর জয়া বিজয়াকে পাঠিয়েছিলেন চা বানানোর পদ্ধতি শিখে আসার জন্য। কিন্তু ওই কটা চা পাতায় আর কতদিনই বা চলবে? শুধু সকালে না, জয়া বিজয়াকে লুকিয়ে মা পার্বতী মাঝে মাঝে বিকেলের দিকেও জমিয়ে চা উপভোগ করেন। তাই পানের মতো চায়ের সম্ভারও শেষের দিকে। তাই নিয়ে যদিও মায়ের চিন্তার শেষ নেই। জয়া বলল, মা, এবার কি হবে তাহলে? চা পাতা তো শেষের দিকে। তাই তো ভাবছি রে জয়া, গতবার মদনের আরো বেশি চা পাতা নেওয়া উচিত ছিল। এখন তো আমার পুজোতেও 2 মাস বাকি, আর এদিকে তো চা পাতাও শেষ হয়ে আসছে। কি যে করি? বিজয়া বলল, এক কাজ করলে হয় না? কি কাজ? এই রামচন্দ্র তো আপনার অকাল বোধন করেছিলেন, তা আপনার কোনো ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে দেখুন না, যদি আগেই পুজোর করানো যায়। তোর পাকলি, ওভাবে হয় নাকি? অত স্বপ্নাদেশ দিলে আমার মান থাকবে? আর সবাই তো আর রামচন্দ্র নন, অন্য কিছু ভাবতে হবে। হঠাৎ করেই মায়ের সিংহাসনটা কেঁপে উঠল। জয়া বিজয়ার মুখে সন্দেহের ছাপ, কিন্তু মা পার্বতী বুঝতে বাকি নেই এই কম্পনের কারণ। চায়ের কাপটা নিচে রেখে বিরক্তির সুরেই বললেন, এই মূর্তির মানুষগুলো এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না, শুধু এটা চাই ওটা চাই, এই দাও ওই দাও, ভালো গাড়ি দাও, বাড়ি দাও, বউ দাও, এদিকে নিজের পকেট থেকে 11 টাকার প্রসাদ ছাড়া আর বেরোবে না। আমি মরছি নিজের জ্বালায়। জয়া বলল, কি আর করবেন মা, মানুষগুলো বড়ই লোভী, যা আছে তা নিয়ে কিছুতেই ভালো থাকতে পারে না। তাহলে মর্ত বেতারটা চালাই। চালা, না চালিয়ে আর উপায় কি? সামনে একটা বড় স্বর্ণখচিত কাঠের ফ্রেম। জয়ার হাত হেলাতেই সেখানে ফুটে উঠল ছবি। দেখা গেল এক মধ্যবয়স্ক লোক মায়ের মন্দিরে এসে সমানে মাথা কুটছে, আর ক্রমাগতই বলে চলেছে, মা, এই কেসটায় জিতিয়ে দাও, তোমাকে 51 টাকার ভোগ নিবেদন করব। কথা শুনেই ভুরু কুচকলেন মা।
একান্নর বেশি তো কোনো দিনই গেলি না। কেস জিততেও এখন আমার কাছে কাকতি মিনতি, আর ভালো লাগে না এইসব। জয়া বলল, মা তবে একটা কিছু করতেই হবে, লোকটা অনেকক্ষণ ধরে মাথা করছে। হ্যাঁ হ্যাঁ, তা কি করে লোকটা, আর কেসটাই বা কিসের? বিজয়া অনেক মাপ জপ করে জানালো, ওই দুই ভাইয়ের কেস, জমি জমা নিয়ে যা হয় আর কি। লোকটার নাম ব্রজেন সাহা। 30 বিঘে পৈতৃক জমি নিয়ে ভাই মৃণাল সাহার সাথে ঝামেলা। আসলে দুজনের দাদু সহোদর ছিল। সে তো বুঝলাম, লোকটা করে কি? বিরাট চায়ের বাগান আছে মা দার্জিলিং এ। বলিস কি? আর তুই কি না আমাকে এই কথা আগে জানাসনি? শিগগির বেদির জবা ফুলটা ফেল ওর মাথায়। আমি তখন পরে রাত্রিবেলায় সব বলে দেবো কি করতে হবে, কি করলে কেস জিতবে। নে নে জলদি কর। ব্রজেন বাবুর মাথার কাছে জবা ফুল পড়তেই তিনি ভাবলেন, এবার আর তার কেস যেটা আটকায় কে? স্বয়ং মা দুর্গা তাহার সহায়। এই ভেবে বার তিনেক বেশ বড় সড় প্রণাম করে মহানন্দে তিনি বাড়ি চলে গেলেন। মধ্যরাত্রে যখন ব্রজেন বাবু আর তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মা পার্বতী ব্রজেন বাবুর স্বপ্নে এলেন। মৃদু স্বরে স্মিত হাসি নিয়ে মা বললেন, ব্রজেন, আমি তোর ভক্তি দেখে অতি প্রসন্ন হয়েছি। তুই যা চাস তাই হবে। তবে তোকে এক কাজ করতে হবে। আগামী 3 দিন 1 বস্তা করে চা পাতা আমায় উৎসর্গ করতে হবে, তাহলেই তোর মনস্কামনা পূর্ণ হবে। মায়ের স্বপ্নাদেশ পেয়ে ব্রজেনের তো আত্মবিশ্বাসের শেষ নেই। সকাল সকাল মায়ের মন্দিরে 1 বস্তা চা পাতা উৎসর্গ করে আর মাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে কোটের উদ্দেশ্যে। যার উপর মা পার্বতীর কৃপাদৃষ্টি রয়েছে, তাকে আটকানোর ক্ষমতা কি কারোর আছে? কোটের রায় ঘুরতে লাগলো ব্রজেন বাবুর দিকেই। ভাই মৃণাল সাহার যুক্তি অভিযোগ সবই নাকচ হয়ে যেতে লাগলো। তবুও মামলার রায় জানানোর জন্য আরও একটা নতুন তারিখ দেয়া হলো। যদিও ব্রজেন বাবু তাতে কোনো আপত্তি নেই, কারণ তার বিশ্বাস জিতবেন তো তিনিই। এই মামলার সূত্রপাত বেশ কয়েক বছর আগে থেকে। এক পরিত্যক্ত জমি নিয়ে ঝামেলা। দুজনেরই টাকার অভাব নেই, কিন্তু তাই বলে 30 বিঘে জমি কি হেলায় দিয়ে দেয়া যায়? সেই সম্পর্কে ভাইকেই হোক না কেন, আসলে জমিটা যে কার তার নিশ্চয়তা নেই। দুজনেই দাবি করে জমিটা আমার, জমিটা আমার। ভাই ভাই এই মামলার কাহিনী যদিও নতুন নয়। ওদিকে এত বছর পর ব্রজেনের দিকে রায় ঘুরতেই মৃণালের তো মাথায় রাগের বিস্ফোরণ ঘটছে। তাই সেও ধর্ণা দিল বাবা ভোলানাথের মন্দিরে। নাওয়া খাওয়া ছেড়ে দিন রাত বাবার সামনেই মাথা কুটতে লাগলো। কৈলাসে এক চরম অশান্তি, পরম নিস্তব্ধতা। বাবাও পানের আসরে মশগুল। নন্দী ভিরিঙ্গিও প্রসাদ পেয়েছে। হঠাৎ করেই একটা কাঁপুনি দিল। বাবা চমকে উঠে বিরক্তির সুরে বললেন, সকাল সকাল আবার মর্তের লোকগুলোর কি হলো? একটু শান্তিতে যে পানটা খাবো তারও উপায় নেই। এই নন্দী, দেখ তো আবার কার কি হলো। বাবার আদেশ পেতেই নন্দী উঠে দাঁড়ালো। একটু এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে দেখতে লাগলো। তারপর ফিরে এসে বাবাকে বলল,
আপনাকে তো বাবা কিছু চাওয়ার সময় মনে পড়ে, সেই রকমই একটা ঘটনা আর কি। সে আমি জানি, ভালো সময় তো আমার নাম ভুলেও মনে পড়ে না, আর দরকারের সময় অমনি আমার মন্দিরে এসে ধর না। ওসব বাদ দে, লোকটা চাই কি? লোকটার নাম মৃণাল সাহা। এক জমি নিয়ে ভাই ব্রজেন সাহার সাথে মামলা, বেশ অনেক বছর ধরেই মামলা চলছে। এখনো ও চাইছে যাতে ও মামলা জিতে যায়। মগের মুলুক, চাইলেই হয়ে যাবে যেন। তা লোকটা কিছু কাজকর্ম করে নাকি এসব করেই পেট চালায়? না বাবা, লোকটা বেশ বিত্তশালী, চারটে বড় পানের বরজ আছে। আরে আরে, বলিস কি? পানের বরজ? শিগগির যা নন্দী, শিগগির যা। ওকে বল যে ওর সব মনস্কামনা পূর্ণ হবে, শুধু এক বস্তা করে পানের সাপ্লাই করতে হবে। যা যা, আর দেরি করিস না। বাবার কথা মতোই নন্দী রওনা দিল। হঠাৎ করে মৃণাল বাবু মন্দিরে মাথা ঘুরে পড়ে যান। স্বপ্নে বাবার একনিষ্ঠ অনুগামী নন্দী বাবার আশীর্বাদের কথা আর পানের নৈবেদ্য উৎসর্গ করার কথা জানিয়ে দেয়। বাবার নির্দেশ পেয়ে তো মৃণাল বাবুর আনন্দের শেষ নেই। জয় ভোলানাথ, জয় ভোলানাথ বলতে বলতে অবশেষে বাড়ির দিকে রওনা দিল সে। আর মনে মনে ভাবল, এবার ব্রজেন পথে এসো বাছাধন, এবার আর তোমার জেতার উপায় নেই। স্বয়ং বাবা ভোলানাথের কৃপা আমার ওপর, এবার বেটার জব্দ তুমি। দিন গড়িয়ে যেতে লাগলো। এদিকে মা পার্বতী আর বাবা ভোলানাথ পান আর চায়ের নেশায় মশগুল। ভালো মতোই পান আর চা পাতা আদায় করে নিয়েছেন তিনি। অবশেষে আবার এলো কেসের দিন। ব্রজেনবাবু গটগট করে কোর্টে ঢুকলেন। মা পার্বতীর আশিস তার মাথার উপর, তার জেতা আটকায় কার সাধ্যি। ওদিকে মৃণাল বাবুর মুখেও বিজয়ের আনন্দ, যেন উনি কেসটা জিতে গেছেন। আসলে ভোলা মহেশ্বর যার সাথে, তার এরকম আত্মবিশ্বাসের উৎপত্তি অস্বাভাবিক কিছু নয়। ঝামেলা এখন মর্তের রক্ত মাংসের মানুষের থেকে দেব দেবীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মা পার্বতী আর বাবা ভোলানাথের মধ্যেই লড়াই, যেন কার শক্তি বেশি তারই যেন এক অশ্লীল প্রতিযোগিতা। কোর্টে তো তুমুল হইচই পড়ে গেছে। একবার ব্রজেন বাবুর পাল্লা ভারী তো পরক্ষণে রায় মোড় নিচ্ছে মৃণাল বাবুর দিকে। জজ সাহেবেরও নাজেহাল অবস্থা, কাকে যে রায় দেবেন তাই ভেবে ঠাহর করে উঠতে পারছেন না। আসলে দুই মহাশক্তির লড়াইয়ে জজ সাহেব অতি নগণ্য। তাই বিমর্ষ ক্লান্ত জজ সাহেব আবার নতুন তারিখ দিলেন। কিন্তু ব্রজেন আর মৃণাল বাবু এখনো বুঝে উঠতে পারেননি কেন আজ রায় ঘোষণা হলো না। কারণ ব্রজেন বাবু মা দুর্গার কৃপাধন্য, আর মৃণাল বাবু তো বাবা ভোলানাথের থেকে বর পেয়েছেন। দুজনেরই ধারণা অপর্যন্ত আজকেই দোষী সাব্যস্ত হবে। কিন্তু এ কি হলো? কোর্ট থেকে বেরিয়েই দুজনেই সোজা চলে গেল মা আর বাবার মন্দিরে। রাশি রাশি অভিযোগের জালি সাজিয়ে মন্দিরে ক্রমশই মাথা কুটছে তালা। ওদিকে কৈলাসেও হইচই পড়ে গেছে। বাবা মা কারোরই শান্তি নেই, দুজনের স্থানই টলকাচ্ছে। কিন্তু এমন তো হওয়ার কথা না। কে এমন মহাপুরুষ যে আমার সাথে পাঙ্গা নিচ্ছে? দুজনের মাথাতেই এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাবা ভোলানাথ তো বেজায় চটে গেছেন, আর কাটা গায়ে নুনের ছিটে দিতে হাজির নন্দী ভিরেঙ্গি। নন্দী বলল, বাবা, লোকটা যে জিততে পারল না, আর প্রতিপক্ষ তো বেশ জোরদার লড়ছে। কি হচ্ছে বাবা?
অমনি কাটা গায়ে নুনের ছিটে দিতে চলে এসেছিস? আমি সবই জানি। ওই দেখ, লোকটা আমার মন্দিরে মাথা কুটে মরছে, কিন্তু কে এমন মহাশক্তিধর যে আমার সাথে লড়াইয়ে নেমেছে? কে সে? ভিরিঙ্গি বলল, সেই তো জানি না বাবা, তবে সে যেই হোক তারও শক্তির তারিফ করতে হবে বই কি। আপনাকেও নাকানি চোবানি খাওয়াচ্ছে। একবার জানতে পারি ওই বেটাকে, তারপর আমিও দেখিয়ে দেবো। এই নন্দী, খোঁজ নিয়ে দেখ তো আমার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে। আচ্ছা বাবা, তাহলে এবার যাওয়ার আজ্ঞা হোক। মহাদেব মাথা নাড়তেই নন্দী ভিরিঙ্গি রওনা দিল। বেশ কিছুটা যেতেই জয়া বিজয়ের সাথে দেখা। তারা হন্তদন্ত হয়ে বাবার কাছেই আসছে। নন্দী তাদের থামিয়ে জিজ্ঞাসা করে, কি রে জয়া, কোত্থেকে আসছিস? আরে নন্দিতা, ওই মায়ের কাছ থেকে আসছিলাম। বাবার জরুরি তলব পড়েছে মায়ের কাছে, তাই বাবার কাছে যাচ্ছিলাম। জরুরি তলব? কেন রে, কি হলো? তা তোমারও তো জিনে কাজ কি বাপু? ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমার মাঝে ঢোকার দরকার কি? আরে বল না, আমি কি সবাইকে বলে বেড়াবো নাকি? আরে মায়ের মাথায় তো খুন চেপে গেছে। কি এক অজ্ঞাত পরিচয়ের শক্তি মায়ের সাথে আড়ালের লড়াই করছে। তাই মা বাবাকে ওই শক্তির খোঁজ নেওয়ার জন্য ডাক দিয়েছেন। নন্দীর তো চক্ষু চড়ক গাছ। বলিস কি? বাবারও তো একই অবস্থা। তা ঘটনাটা কি? আরে মরতে দুই ভাইয়ের মধ্যে মামলা। তো মা যাকে আশীর্বাদ করেছে, মানে কি নাম যেন লোকটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্রজেন সাহা। ওর তো আজকেই কেস জিতে যাওয়ার কথা, কিন্তু প্রতিপক্ষ জব্বর টক্কর দিচ্ছে, আর তাতেই মায়ের মান ক্ষুণ্ণ হচ্ছে। কথাটা শুনতেই নন্দী ভিরিঙ্গির মুখে হাঁ। শেষে কিনা মা পার্বতী আর বাবা ভোলানাথের মধ্যে লড়াই লাগলো। নন্দী বলল, আরে জয়া, এবার একটা বিরাট প্রলয় আসবে কৈলাসে। প্রলয়? কেন? আরে মায়ের প্রতিপক্ষ আর অন্য কেউ নন, স্বয়ং বাবা ভোলানাথ। ব্রজেন সাহার প্রতিপক্ষ মৃণাল সাহার উপর আছে বাবারই কৃপা দৃষ্টি। বলিস কি রে, শেষে কিনা বাবার সাথে লড়াই লাগলো? যাই, মাকে খবরটা জানাতে হবে তো। যা, জলদি যা, আমরাও যাই বাবার কাছে। নন্দী ভিরিঙ্গি বাবা ভোলানাথকে এইসব কথা জানাতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। শেষে কিনা নিজের স্ত্রীর সাথে লড়াই। যদিও বাবার আগেই বুঝে যাওয়া উচিত ছিল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মা পার্বতী ছাড়া আর কেই বা আছে যে বাবার অপার শক্তিকে টক্কর দিতে পারে। কিন্তু তাই বলে এক নগণ্য মর্তবাসীর জন্য স্বামীর সাথে ঝামেলা করাটা সত্যিই যুক্তিসঙ্গত? এইসব ভাবতে ভাবতেই বাবা হন্তদন্ত হয়ে ছুটে গেলেন মা পার্বতীর কাছে। ওদিকে মা পার্বতীর মাথাতেও আগুন জ্বলছে। বাবাকে দেখেই ক্ষোভের বন্যি হুঙ্কার দেখিয়ে ওঠে। এই যে আপনি, শুনলাম আপনি নাকি আমার সঙ্গে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, তা হঠাৎ করে লড়াইয়ে ভূত চাপলো কোন মাথায়? আমার প্রশ্ন এটাই, তবে আমি অত শত বুঝি না। তুমি তোমার আশীর্বাদ সরিয়ে দাও, না হলে মর্তলোকে আমার মান ক্ষুণ্ণ হবে। শুধু শুধু এক মর্তবাসীর জন্য আমার সাথে ঝামেলা করে লাভটাই বা কি? এই যে শুনুন, আমি আপনার স্ত্রী হতে পারি, কিন্তু তাই বলে
আপনার সব আদেশ শুনতে আমি বাধ্য নই। আমিও আদ্যা শক্তি মহামায়া, আমার শক্তিও আপনার থেকে কিছু কম নয়। আপনিও তো আপনার কৃপা দৃষ্টি সরিয়ে নিতে পারেন। আমি দেবাদিদেব মহাদেব, আমি একবার যা সহায় হই তার থেকে মুখ ফেরাই না, সে তুমি ভালো করেই জানো। আমারও মানের ব্যাপার, আমি সরে আসতে পারবো না। আরে তুমি বুঝতে পারছো না, লোকটার পানের গরজ আছে। আমি ওকে না জিতিয়ে দিলে ও পানের সাপ্লাইও বন্ধ করে দেবে। এই তো পথে এসেছেন, পানির জন্য আমার সাথে সংঘাত? তা আমিও আমার ভক্তকে না জিতিয়ে দিলে চা পাতাটা আসাটাও। কথাটা বলেই দাঁত দিয়ে জিভ কাটলেন মা। উত্তেজনার বশে এ কি বলে ফেললেন তিনি? চায়ের কথাটা কিনা শেষ পর্যন্ত নিজের মুখেই স্বীকার করে নিলেন। চা? সে আবার কি জিনিস? সে আছে এক অমৃততুল্য পানি, একবার চেখে দেখলে আপনার মাথাও ঘুরে যাবে। পরে একদিন আপনাকে না হয় চা করে খাওয়াবো। তাই তো বলি, রোজ রোজ জয়া বিজয়ের সাথে হেসেল ঘরে কিসের এত সলা পরামর্শ হয়? শেষে কিনা মর্তের এক অতি সাধারণ বস্তুর জন্য আমার সাথে ঝামেলা করছো। ও বাবা, তা আপনার ওই পানটা কি নারদমুনি স্বর্গ থেকে দিয়ে যান? আর কথা বাড়িয়ে লাভ নেই জেনে বাবা ক্রোধোন্মত্ত হয়ে বেরিয়ে যান। মায়ের চোখে মুখেও রাগের ছাপ। এদিকে স্বর্গলোকে মা বাবার এই মহা সংগ্রামের কথা হাওয়ার মতো ছড়িয়ে পড়ে। সবার চোখে মুখেই আতঙ্ক আর মনের মধ্যে সুপ্ত উল্লাস। কে যেতে তাই নিয়ে স্বর্গ দ্বিখণ্ডিত হয়ে গেছে দুটি দলে। সমস্ত দেবতারাই বাবার দলে আর দেবীরা মায়ের সঙ্গেই বেছে নিয়েছে। দিন গড়াতে লাগলো। কেসের শুনানির আগের দিন রাত্রে মা পার্বতী ব্রজেনবাবুর স্বপ্নে এলেন। চোখ পাকিয়ে বলে গেলেন, আমার কথা মন দিয়ে শোন। তোর ভাইকে রক্ষা করছে আমারই পতিদেব স্বয়ং মহাদেব। তাই লড়াইটা একেবারেই সহজ হবে না। তবে চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। শুধু ওই চা পাতার যোগানটা অব্যাহত রাখিস, তাহলেই হবে। বাকি আমি সামলে নেব, একদম ভয় পাবি না। বাবাও মৃণাল বাবুকে স্বপ্নে সব কথাই জানিয়ে দিয়েছে। অবশেষে আবার এলো সেই মহা প্রতীক্ষিত শুনানির দিন। শুধু ব্রজেনবাবু আর মৃণাল বাবু কিংবা তাদের পরিবার এই শুনানির দিকে তাকিয়ে আছে তা নয়, স্বর্গের সমস্ত দেবদেবীরও নজর ওই শুনানির দিকেই। কিন্তু এবারও ঘটল একই ঘটনা। কার যুক্তি যে বেশি যৌক্তিক, কার পাল্লা যে বেশি ভারী, তা বুঝে উঠতেই পারলেন না জজ সাহেব। মাথায় হাত দিয়ে বসে বসে শুধু তাদের উকিলদের ঝামেলায় শুনে গেলেন। কোর্ট জুড়েও শুরু হয়েছে তুমুল হইচই। এমন জব্বর মামলা হয়তো আদালতের ইতিহাসে প্রথম। জজ সাহেব তো বড়ই অসহায়, না পারছেন রায় দিতে আর না পারছেন মামলার শুনানি বন্ধ করতে। তাই আবার শুনানির নতুন তারিখ দেয়া হলো। শুধু কি কোর্টে বিশৃঙ্খলা, স্বর্গ জুড়েও শুরু হয়েছে চরম অশান্তি। আর কৈলাসের পরিস্থিতি আর নাইবা বললাম। বাবা মায়ের মুখ দেখা দেখি বন্ধ। দুজনেরই গোসা হয়েছে, তাই কেউই মাথা নত করতে রাজি নন। অনেকগুলো দিনই কেটে গেছে। মর্তলোকে পড়ে গেছে তুমুল হইচই। খবরের কাগজে বড় বড় হেডলাইনে প্রকাশিত হচ্ছে ব্রজেনবাবু আর মৃণালবাবুর জবরদস্ত মামলার কথা। পুরনো জজ সাহেব হতাশাগ্রস্ত হয়েই কেস থেকে বিদায় নিয়েছেন। তার জায়গায় নিয়েছে নতুন এক জজ সাহেব।
তারও সেই একই অবস্থা। শুনানির দিন ক্রমশই পরিবর্তন করলেও রায় দিতে পারছেন না। কার তরফেই বা রায় দেবেন? দুজনের যুক্তি পাকাপোক্ত, তার ওপরে কেউই আপোষ করতে রাজি নয়। সুচাগ্র জমিও ছেড়ে দিতে নারাজ তারা। মা পার্বতীও কি চুপ করে বসে থাকতেন? উনিও মাঝে মাঝেই আয়োজন করেছেন দার্জিলিং চা পার্টি। ইন্দ্র, বরুণ, অগ্নি, অশ্বিনী, রম্ভা, উর্বশী, লক্ষ্মী কারোরই আসতে বাকি নেই। চা খেয়েও তাদের সেই একই অনুভূতি। এমন অমৃততুল্য জিনিস থেকে কি করে তারা এতদিন বঞ্চিত থাকলো, তাই ভেবে ঠাউর করে উঠতে পারলেন না। এদিকে কৈলাসের নেশাদ্রব্য সংক্রমিত হয়েছে স্বর্গলোকেও। মাঝে মাঝেই বাবা স্বর্গে এসে দেবতাদের পানির আস্বাদ দিয়ে যান। কি অপূর্ব তার স্বাদ! দেবতাদের মুখেও সেই একই কথা। শুধু কি ভোলানাথ, পানির মোহে ইন্দ্রলোকও মোহিত হয়ে পড়েছে। চার পানকে কেন্দ্র করে স্বর্গের দ্বিখণ্ডিতা এখন জিজ্ঞাসা চিহ্নের সম্মুখীন, কারণ কেউই যে কোনো একটাকে বেছে নিতে পারছেন না। চায়ের মুগ্ধতা পান ছাড়া কি পূর্ণ হয়? তাই এবার তারাও চাইছে যাতে মা বাবার এই ঝামেলা শেষ হোক। এমন বিশৃঙ্খলা চলল অনেকদিন ধরেই, প্রায় 5 বছর হতে চলল, কিন্তু না মর্তের উন্মাদতা ঠিক হলো আর না স্বর্গের। বাধ্য হয়েই এই সমস্যার সমাধানের জন্য রণাঙ্গনে নামলেন ভগবান শ্রী বিষ্ণু। আসলে তারও খুব অসুবিধা হচ্ছে বৈকি। মা লক্ষ্মী তো অধিকাংশ সময়ই হয় চায়ের আড্ডায়, নয়তো পানির সমারোহে নিমজ্জিত। তার সেবা করার সময় নেই এখন মা লক্ষ্মীর। তাই তিনি রওনা দিলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। ব্রহ্মলোকে প্রবেশ করেই করজোড়ে নমস্কার করে বিষ্ণুদেব বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি তো সবই জানেন কি উন্মত্ততা সৃষ্টি হয়েছে চারিদিকে। তাহলে আপনি এখনো চুপ করে বসে আছেন কেন? আমি চোখের সামনেই দেখছি মর্তলোক, স্বর্গলোক আর ইন্দ্রলোকের চরম অবক্ষয়। কিন্তু আমি কি করতে পারি বলুন তো? যেখানে মহাদেব, আদ্যাশক্তি মা মহামায়া, দেবরাজ ইন্দ্রই এইসবে মদত দিচ্ছে, আমি সত্যিই নিরুপায়। কিন্তু দেবতারাও যদি মানুষের মতো পার্থিব বিষয়ে আসক্ত হয়ে পড়ে, তাহলে তো প্রলয় নেমে আসবে। আমি সব কিছুই জানি, কিন্তু কি করব? আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। বিষ্ণুদেবের রওনা দিতেই প্রজাপতি ব্রহ্মা ধ্যানে বসলেন। বেশ কিছুক্ষণ পর তিনি গেলেন কৈলাসের দিকে। কৈলাসে পৌঁছে দেখলেন বাবা ভোলানাথ পানের স্বাদে মশগুল। উনি এসেছেন তা উপলব্ধি করতে পারেননি, কিন্তু কিয়ৎক্ষণ পরে যখন তিনি বুঝতে পারলেন, তখন হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে বড়সড় প্রণাম করলেন। ব্রহ্মাদেব নন্দী ভিরিঙ্গিকে দিয়ে মা পার্বতীকেও ডেকে পাঠালেন। মা এসেই প্রজাপতিকে প্রণাম জানিয়ে বাবার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন। কৈলাসের পরিবেশ যে কতটা উত্তপ্ত তা এ দেখেই অনুমান করে নিলেন প্রজাপতি। ব্রহ্মাদেব বললেন, দেখুন মহাদেব, আপনাদের এই পান আর চায়ের নেশা কিন্তু মোটেই আমাদের পক্ষে ভালো নয়। এভাবে চলতে থাকলে মহাপ্রলয় আসতে বেশি দেরি হবে না। তাই এবারে সব বন্ধ করুন। মহাদেব বললেন, পার্বতীকে বলুন, ও সরে আসলে তো কোনো সমস্যাই হয় না, কিন্তু উনি তো সরে আসছেন না। মা পার্বতী বললেন, মগের মুলুক, নিজে সরে যেতেও তো পারেন,
আমি কিছুতেই সরে আসব না। আমার মান ক্ষুণ্ণ হতে কিছুতেই দেব না আমি। কথা কাটাকাটি বাড়তেই লাগলো। ওদিকে নন্দী ভিরিঙ্গি আর জয়া বিজয়াও সঙ্গ দিয়েছে তাদের সাথে। বিরক্ত হয়ে ব্রহ্মাদেব বললেন, থামুন আপনারা। এক নগণ্য পার্থিব জিনিসের জন্য এমন অশান্তি আমি আপনাদের থেকে কোনো দিনও আশা করিনি। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? যাদের জন্য এত সমস্যা তাদেরকে স্বর্গে ডেকে নিন না। এর থেকে ভালো উপায় হয়তো আর সে সময় কিছুই ছিল না। তাই মা বাবা দুজনেই রাজি হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই মহাদেব ওই দুটো মনুষ্যলোককে কৈলাসে ডেকে আনলেন। নিচে মর্তলোকে শোনা গেল চরম বিলাপের শব্দ। কি গো, এত তাড়াতাড়ি চলে গেলে আমাকে একলা ফেলে? তোমার ছেলেটাকে কে দেবে বাবার আদর? ব্রজেন বাবু আর মৃণাল বাবুর স্ত্রীদের বিলাপ কৈলাস থেকেও শোনা যাচ্ছে স্পষ্ট। মৃত্যুর পর মানুষ সাধারণত হয় যায় স্বর্গে, নয়তো নরকে। কিন্তু ত্রিদেবের ইচ্ছেই এই দুটো লোক থেকে গেল কৈলাসেই। সব কিছুই বলা হলো তাঁদের। অবশেষে বাবা বললেন, এইখানেই তোদের চার পানের ব্যবসা শুরু কর। স্বর্গলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক সব জায়গাতেই সাপ্লাই দিবি। কিন্তু বাবা, এই পাথুরে জমিতে পানির চাষ করব কি করে? আর চা চাষেও তো মাটি লাগে। ব্রহ্মাদেব বললেন, আরে চিন্তা করছিস কেন? তোদের জমিগুলো না হয় কৈলাসেই তুলে আনা হবে। তখন মন ভরে চার পানের চাষ করিস, কেমন? সেই থেকে এখনো পর্যন্ত কৈলাসে হয়ে চলেছে পান আর চায়ের চাষ। আর সব দেবতারাই এখন ওই দুই নেশার নেশাগ্রস্ত। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। গল্পটা কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই জানিও। নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।